গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অন্য দিন, আজ তৃতীয় এবং শেষ পর্ব। রাত 11টা পর্যন্ত শফিকের জন্য অপেক্ষা করে খেতে গেলাম। এত রাত পর্যন্ত কাদের থাকে না, টেবিলে ভাত তরকারি ঢেকে রেখে ঘুমোতে যায়, কিন্তু আজ দেখি জেগে আছে। ভাত তরকারি বাড়তে বাড়তে ফিসফিস করে বলল, শুনছেন স্যার, করিম সাহেব মাল খাইছে আইস। কি বললি? মাথা 49, বমি কইরা ঘর ভাসায় দিছে, আমারে সাফ করতে কয়। আমি কইছি মাল খাওয়া বমি আমি সাফ করি না, ভদ্রলোকের ছেলে আমি, কি কন স্যার, অন্যায় কইলাম? উপরে উঠেই করিম সাহেবের সঙ্গে দেখা। বারান্দায় রাখার চৌকির উপর লম্বা হয়ে শুয়ে আছেন। আমাকে দেখেই মাথা তুলে বললেন, সাধুজি চলে গেছে শুনেছেন? শালা রশিদ মিয়ার পেটে যদি আমি একটা 3 নম্বরই চাকু না ঢুকাই, আমি শালা বেজন্মা কুত্তা, শালার মাকে আমি। করিম সাহেব অনর্গল কুৎসিত কথা বলে যেতে লাগলেন। তারপর এক সময় হড়হড় করে বমি করে ফেললেন। আপনার কি শরীর খারাপ করিম সাহেব? না, শরীর ঠিক আছে, শালা সস্তার 3 অবস্থা, সস্তা জিনিস খেয়ে এখন মরণ দশা। 6 টাকা করে বোতল, বুঝলেন? বলতে বলতে আবার বমি। শফিক আসলো 12টার দিকে। নিশানাথবাবু চলে গেছেন এই খবরে তার কোনো ভাবান্তর হল না। ভেলভেটের বাক্সে মোড়া ঘড়ি ফেলে রাখল টেবিলের এক কোনায়। তার ভাবভঙ্গি এরকম যেন নিশানাথবাবুর ঘর ছেড়ে যাওয়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। রোজই এরকম হয়। রাতে ঘুমোতে যাবার সময় বলল, চায়ের দোকান স্টার্ট দিয়ে দেব এবার, খোঁজখবর শুরু করেছি। 2000 টাকা সেলামি দিলে শ্যামলীতে একটা ঘর পাওয়া যায়, ভালো ঘর। আভাকে বলবো টাকাটা ধার দিতে। দিবে সে? নিশ্চয়ই দেবে, আর না দিলে কি আছে, ছোট করে শুরু করব। নবী সাহেবকে বলবো কিছু দিতে। নবী সাহেব অবশ্য দিবেন। সবাই দিবে, দেখিস না কি করি। আমি বললাম, শুধু আমাদের ম্যানেজারই নেই। শফিক কোনো উত্তর দিল না। বাতি নিভিয়ে মশারি ফেলে শুয়ে পড়ল। বাইরে করিম সাহেব মচমচ করে হাঁটতে লাগলেন। বমিটমি করলে শুনেছি মাতালদের নেশা কেটে যায়, কিন্তু রাত যত গভীর হচ্ছে করিম সাহেবের নেশাও মনে হয় তত গাঢ় হচ্ছে। তিনি উঁচু গলায় বলছেন, ভয় পাওয়ার লোক না আমি, কাউকে ভয় পাই না, লাথি দিলে সব ঠিকঠাক, এমন লাত ঝাড়ব পাছায় বাপের নাম ভুলিয়ে দেব। একসময় শফিক বিরক্ত হয়ে বলল, ঘুমাতে যাম করি সাহেব। কেন, তোমার হুকুম নাকি? আমি তোমার হুকুমের গোলাম? চুপ করেন। তুই চুপ কর শালা। শফিক আর কথা বাড়াল না। আমার অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। এপাশ ওপাশ করতে লাগলাম। বুঝতে পারছি শফিকও জেগে আছে। শফিক একবার ডাকল, জেগে আছিস নাকি রঞ্জু? আমি জবাব দিলাম না। বাইরে করিম সাহেবেরও আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। শফিক একসময় মশারির ভেতরেই একটা সিগারেট ধরিয়ে খক খক করে কাশতে লাগল। অন্ধকার ঘরে একটা লাল ফুলকি উঠানামা করছে। দেখতে দেখতে ঘুম এসে গেল। ঘুম ভাঙল শেষ রাত্রে। ঘরের দরজা হাট করে খোলা। মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। বৃষ্টির ছাটে বিছানা ভিজে একাকার। আমি ডাকলাম, শফিক, এই শফিক। কোনো উত্তর নাই। বাইরে বেরিয়ে দেখি সে সিগারেট হাতে নিয়ে বারান্দায় বসে বসে বৃষ্টিতে ভিজছে। আমাকে দেখে ক্লান্ত স্বরে বলল, ঘুম আসছে না রে? বৃষ্টিতে ভিজছিস তো? শফিক একটু সরে বলল, জ্যোতিষার্ণবের জন্য খারাপ লাগছে, বেশ খারাপ লাগছে। সকাল হলেই খুঁজতে বেরোব। ঢাকাতেই আছে নিশ্চয়ই। খানিকক্ষণ চুপ করে থেকে শফিক আবার বলল,
অনু মারা গেছে। গত পরশু চিঠি পেয়েছি। একটা টেলিগ্রাম করার দরকার মনে করে নাই। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তুই তো আমাকে কিছু বলিস নাই শফিক? এইসব বলতে ভালো লাগে না। কিভাবে মারা গেল? সাপে কেটেছিল তাই লেখা। ওঝা টোঝা নাকি এসেছিল। আমি শফিকের হাত ধরলাম। আশ্চর্য, জ্বরে গা পুড়ে যাচ্ছে, অথচ সহজ স্বাভাবিক মানুষের মতো বসে আছে। তোর তো ভয়ানক জ্বর। হ্যাঁ, শরীরটা খারাপ। আয়, শুয়ে থাকবি? মাথায় জলপট্টি দেব? না, এসব কিছু লাগবে না। আমার ভালুক জ্বর, সকালবেলা থাকবে না দেখবি। জ্যোতিষার্ণবকে খুঁজে পাওয়া গেল না। সম্ভব অসম্ভব সব জায়গায় খোঁজা হয়। ছিন্নমূল মানুষেরা যেসব জায়গায় রাতে ঘুমায়, শফিক গভীর রাতে সেই সব জায়গায় খুঁজতে যায়। কমলাপুর রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, লাভ হয় না কিছু। ফুটপাতে যেসব পামিস্টরা হাতের ছবি আঁকা সাইনবোর্ড টানিয়ে বসে থাকে, তাদেরকে জিজ্ঞেস করা হয়। লম্বা চুলদাড়ির এক সাধু হাত দেখেন, তাকে কেউ দেখেছেন? নিশানাথ নাম। কেউ কিছু বলতে পারে না। নবী সাহেবের কথা মতো পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হল। লম্বা চুলদাড়ি, পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি, প্রখ্যাত জ্যোতিষ নিশানাথ জ্যোতিষার্ণবের সন্ধান প্রার্থী। বিজ্ঞাপন ছাপার 3 দিনের দিন হন্তদন্ত হয়ে হাজির হয় আভা। আপনাদের জ্যোতিষী কোথায় গেছে? শফিক বিরক্ত হয়ে বলে, কোথায় গেছে জানলে বিজ্ঞাপন দিই নাকি? আমি ভাবলাম আপনাদের কোনো পাবলিসিটির ব্যাপার বুঝি। তার পাবলিসিটি লাগে না, সে অনেক বড় দরের জ্যোতিষ। আভা শান্তস্বরে বললে, তিনি বড় জ্যোতিষী ছিলেন। আমার হাত দেখে জন্মবার বলে দিয়েছিলেন। আমি খুব অবাক হয়েছিলাম। শুধু নিশানাথ নয়, নবী সাহেবও পান্থনিবাস ছেড়ে চলে গেলেন। স্কুল থেকে মহা সমারোহে তাকে বিদায় দেয়া হয়েছে। আমরাও তার বিদায় উপলক্ষে একটু বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করলাম। খেতে পারলেন না, মুখে নাকি কিছুই রুচছে না। খাওয়া বন্ধ করে একবার ফিসফিস করে বললেন, আমি আর বেশি দিন বাঁচব না, পান্থনিবাসের শিকড় গজিয়ে গেছে। বলতে বলতে তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সিরাজ সাহেবের প্রমোশন হয়েছে, অফিসার্স গ্রেড পেয়েছেন। অফিস থেকে তাকে কোয়ার্টার দেওয়া হয়েছে, সুন্দর কোয়ার্টার। একদিন গিয়ে দেখে আসলাম। দক্ষিণ দিকের চমৎকার বারান্দা, হু হু করে হাওয়া বয়। সিরাজ সাহেবও পান্থনিবাস ছেড়ে চলে গেলেন। যাবার আগের দিন রাতে বিদায় নিতে এলেন আমাদের কাছ থেকে। কথা আর সরে না তার মুখে। অনেকক্ষণ বসে রইলেন চুপচাপ। একসময় বললেন, সুখেই ছিলাম ভাই আপনাদের সঙ্গে, আনন্দেই ছিলাম। নিশানাথবাবুর খালি ঘরটা দেখলে চোখে পানি আসে। আমার স্ত্রীকে বড় স্নেহ করতেন। সত্যি সত্যি চোখের পানি ছলছলিয়ে উঠল। শফিক শুয়েছিল। শফিকের মাথায় হাত রেখে বললেন, জ্বর কি আবার এসেছে? আছে অল্প। অবহেলা করবেন না ভাই, ভালো ডাক্তার দেখাবেন। খানিকক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বললেন, আমি অতি দরিদ্র মানুষ, তবু যদি কখনো কোনো প্রয়োজন হয়। শফিক তার কথার মাঝখানে আচমকা জিজ্ঞেস করল, আপনার ছোট বোন রেবা, তার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, গত বৈশাখ মাসে বিয়ে দিয়েছি। ঢাকাতেই থাকে। ভালো বিয়ে হয়েছে, ছেলেটা অতি ভালো। আমি ভাবি নাই এত ভালো বিয়ে দিতে পারব। শফিক কিছু বলল না। সিরাজ সাহেব বললেন, আপনারা দুজন একদিন গিয়ে যদি দেখে আসেন, সে খুব খুশি হবে। আপনাদেরকে চেনে খুব। সেদিনও জিজ্ঞাসা করল আপনার অসুখের কথা। নতুন কোনো বোর্ডার এলো না পান্থনিবাসে। শুনেছি রশিদ মিয়া মেস ভেঙে বাড়ি বানিয়ে ভাড়া দেবেন। মেসে নাকি তেমন আয় হয় না। এর মধ্যে মার চিঠি পেলাম।
তোমার পাঠানো 100 টাকা পাইয়াছি। আমি শুনিয়া মর্মাহত হইলাম যে তুমি পড়াশোনা ছাড়িয়া কাপড় ফেরি করিয়া বেড়াও। তোমার 2 মামা অত্যন্ত বিরক্ত হইয়াছেন। তোমার মনে রাখা উচিত, তোমার নানা অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তুমি ছোট লোকের মতো ফেরিওয়ালা হইয়াছ, এই দুঃখ আমি কোথায় রাখি? পারুলের মতো তুমিও যে বংশের মান ডুবাইবে তাহা ভাবি নাই। দোয়া জানিও। অতি অবশ্যই একবার আসিবে। তোমার বাবার একটি পা অচল, হাঁটা চলা করিতে পারেন না। চিঠি পড়ে আমি দীর্ঘ সময় চুপচাপ বসে থাকি। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হয়। আজকাল বড় অস্থির লাগে। সব যেন কেমন অগোছালো হয়ে গেছে। সুর কেটে গেছে। শফিকের সেই হাসি খুশি ভাব আর নেই। তার জ্বর কখনো থাকে, কখনো থাকে না। মেডিকেল কলেজ থেকে এক্স-রে করিয়ে এসেছে, যক্ষা টক্ষা কিছু নেই। তার ব্যবসা খুব মন্দা যাচ্ছে, কিন্তু কেমন করে যেন প্রেসের পুরনো চাকরিটা আবার জোগাড় করেছে। আজকাল সে কৃপণের মতো টাকা জমায়। তার খরচপাতি এমনিতেই অবশ্য কমে গেছে। বোনকে টাকা পাঠাতে হয় না, অদরকারে একটি পয়সাও খরচ করে না। মেডিকেল কলেজের ছোকরা ডাক্তারটি বারবার বলেছিল, ভালো ভালো খাবার খাবেন, দুধ টুধ নিয়মিত খাবেন, আপনার এখন হাই প্রোটিন ডায়েট দরকার। ডাক্তারের কথা সে হেসে উড়িয়ে দিয়েছে। হাই প্রোটিন ডায়েট খাবো, পয়সা কোথায়? পাসবুকের পাই পয়সাও খরচ করে না। সে একটি সাইনবোর্ড লিখিয়ে এনেছে, নীলগঞ্জ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। প্রকাণ্ড সাইনবোর্ড। খবরের কাগজে মুড়ে সেই সাইনবোর্ডটি রাখা হয়েছে চৌকির নিচে। মাঝে মাঝে রাত জেগে সে টাকা পয়সার হিসাব মিলায়, হাসি মুখে বলে, দেরি নাই আর, শুরু করে দিতে হবে। তার চোখ জলজল করে। গম্ভীর হয়ে বলে, ছোট থেকে শুরু হবে। প্রথমে থাকবে সাদামাটার চায়ের দোকান, তারপর একটা বড় হোটেল দেব, একটা হুলস্থুল কাণ্ড করব, দেখিস। সেই হুলস্থুল কাণ্ড করবার জন্যে সে প্রায় না খেয়ে থাকে। একদিন বলল, চায়ে চিনি দেবার দরকার কি? চিনারা বিনা চিনিতে দিব্যি চা খাচ্ছে। না, চিনিটা আমি উঠিয়েই দেব, অনেকগুলি টাকা বাঁচে, বুঝলি। পান্থনিবাসের নাম ফলক রশিদ মিয়া সরিয়ে ফেলেছে। 3 তলায় নতুন ঘর উঠছে, জানলায় নতুন শিক বসানো হচ্ছে, চুনকাম হচ্ছে। একদিন দেখি রোকেয়া ভিলা নামে একটা সাইনবোর্ড শোভা পাচ্ছে। আমাদের কাছে নোটিশ দিয়েছে, 2 মাসের ভেতর বাড়ি খালি করে দিতে হবে, অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে, এই জাতীয় লেখা। করিম সাহেব এই নিয়ে খুব হইচই করেছেন। উঠিয়ে দিব বললেই হবে? হাইকোর্টে কেস করে শালার পাতলা পায়খানা বের করে দেব না? উঠিয়ে দেয়া খেলা কথা না। করিম সাহেব আজকাল প্রায়ই রাতেই মদ্যত খেয়ে এসে বিশ্রী সব কাণ্ড কারখানা করেন। কেউ কিছু বললেই আকাশ ফাটিয়ে চিৎকার করেন। নিজের পয়সায় খাই, কারুর বাপের পয়সায় না। কারুর সাহস থাকে বলুক দেখি মুখের সামনে, জুতিয়ে দাঁত খুলে ফেলব না। ভদ্রলোক চেনা আছে আমার। সত্য মিথ্যা জানি না, শুনেছি অফিসে কি একটা টাকা পয়সার গণ্ডগোলের জন্যে করিম সাহেবকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত হচ্ছে। কথাটা সত্যি হতেও পারে। কয়েকদিন ধরে দেখছি অফিসে যান না। গতকাল আমি জিজ্ঞেস করেছিলাম, কি ব্যাপার করিম সাহেব, অফিসে যান না দেখি? করিম সাহেব রেগে আগুন। যাই না যাই সেটা আমার ব্যাপার, আপনি কোথাকার কে? আপনার খাই না আপনার পরি। বিয়ে পরীক্ষার ফিস জমা দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি। নবী সাহেবের ঘরটিতে এখন একা একা থাকি। দিনরাত পড়তে চেষ্টা করি। নীরস পাঠ্য বইয়ের স্তূপ এক এক সময় অসহ্য বোধ হয়। কোথাও হাঁপ ছাড়বার জন্য যেতে ইচ্ছে হয়, যাওয়ার জায়গা নেই কোনো। আমার ছাত্রীটির বাসায় যেতে ইচ্ছে করে, কিন্তু বিনা দরকারে শুধু শুধু যাওয়া, শেলির বাবা মা কিছু মনে করেন কিনা তাই ভেবে যাওয়া হয় না। মাকে দেখতে গিয়েছিলাম এর মধ্যে। মা আগের মতোই আছেন।
এতদিন ধারণা ছিল বোধহয় খুব কষ্টে আছেন, কিন্তু দেখা গেল অবস্থা মোটেই সেরকম নয়। বাড়ির পেছনে সবজি বাগান করেছেন, হাঁস মুরগি পালছেন, ধান চাল রাখার জন্য একটা নতুন ঘর তোলা হয়েছে। এমন অবাক লাগলো দেখে। বাবার প্যারালাইসিসও তেমন কিছু নয়, দেয়াল ধরে বেশ দাঁড়াতে পারেন। অঞ্জু দেখলাম অনেক বড় হয়েছে, তাকে অতি কড়া শাসনে রাখা হয়েছে। অঞ্জুর কাছেই শুনলাম সে ঘুমিয়ে পড়লে মা তার বই খাতা তন্ন তন্ন করে খুঁজে দেখেন, যেন পারুলের মতো কোনো কিছু আবার না ঘটে। অঞ্জু অনেক চালাক চতুর হয়েছে, অনেক কথা বলল সে, গল্প বলাও শিখে গেছে। পারুলাপা ভালোই করেছে দাদা, কি যে দিন গেছে আমাদের। কতদিন শুধু একবেলা রান্না হয়েছে। মার মেজাজ তো জানোই, সব সময় আগুনের মতো তেতে থাকতেন। একদিন কি করেছেন শোনো। বাবা দেরি করে ফিরেছেন, 11টার মতো বাজে প্রায়। মা দরজা খুললেন না, কিছুতেই না। খুললেন না কেন? কে জানে কেন, কে যাবে জিজ্ঞেস করতে? অঞ্জু এক ফাঁকে আমাকে জিজ্ঞেস করল, তুমি নাকি দাদা বাড়ি বাড়ি কাপড় ফেরি করে বেড়াও, কত কাণ্ড হলো এই নিয়ে। মামারা তো রেগে আগুন। বাবা বেচারা সরল মানুষ, ছোট মামাকে বলেছেন, তুমি নিজেও তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখো, তাতে দোষ হয় না। অঞ্জু হাসতে লাগলো খিলখিল করে, বহু কষ্টে হাসি থামিয়ে বলল, ছোট মামা তখন একেবারে হাউইয়ের মতো নাচতে লাগল। মার সঙ্গে তুমুল ঝগড়া। মায়ের সঙ্গে ঝগড়ায় কে পারবে বল? ছোট মামা হেরে ভূত। মার সঙ্গে ঝগড়া কি নিয়ে? জমি নিয়ে। নানার সম্পত্তির ওয়ারিশান চাইলেন মা, তাতেই লেগে গেল। ওয়ারিশান পেয়েছেন? পাবেন না মানে? মাকে তুমি এখনো চেনো নাই দাদা। অঞ্জুর কাছে শুনলাম মা আজকাল কারোর সঙ্গে কথাবার্তা বিশেষ বলেন না, আমার সঙ্গেও বললেন না। অভাবে অনটনে এরকম নাকি হয় মানুষ, আবেগশূন্য কথাবার্তা। সেই চরম অভাব তো এখন আর নেই, এখন এরকম হবে কেন? বাবার ধারণা মায়ের সঙ্গে জিন থাকে। আমাকে একবার একা পেয়ে ফিসফিস করে বললেন, সব জিনের কাণ্ড কারখানা। কিসের কাণ্ড কারখানা? জিনের। তোর মাকে জিনে ধরেছে। কি যে বলেন আপনি! বাবার পাগলামি মনে হলো সেরে গেছে। সহজ স্বাভাবিক কথাবার্তা। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে সবার কথা জিজ্ঞেস করলেন। শফিক কেমন আছে? রেবাকে বিয়ে করেছে নাকি? আহা, কেন করল না? নিশানাত কই, সন্ন্যাসী হয়ে গেছে? আহারে, বড় ভালো মানুষ ছিল। সন্ন্যাসী তো হবেই। ভালো মানুষ সংসারে থাকতে পারে? অঞ্জুকে জিজ্ঞেস করলাম, বাবার বেহালার শখটা মিটে গেছে নাকি রে? অঞ্জু লাফিয়ে উঠল, সবচেয়ে দারুণ খবরটাই তো তোমাকে দেয়া হয়নি দাদা। বাবার চমৎকার বেহালা বাজায়। যা চমৎকার! সে কি? হ্যাঁ দাদা, তুমি বিশ্বাস করবেন না, কি চমৎকার! মা পর্যন্ত হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন। বেহালা কিনেছেন নাকি বাবা? না, হারুগায়নকে খবর দিলেই সে বেহালা দিয়ে যায়। তুমি আজ বলো বাবাকে বাঁচাতে, সন্ধ্যার পর সবাই গোল হয়ে বসব। বেশ হবে, বলবে তো? বাবাকে বেহালা বাজানোর কথা বলতেই তিনি আঁতকে উঠলেন। এ পূর্ণিমা আজকে, পূর্ণিমার সময় বেহালা বাজালে পরিণামে, এটাও জানিস না? গাধা নাকি? পরক্ষণেই গলার স্বর নামিয়ে বললেন, তুই তো বিশ্বাস করলি না যখন বললাম তোর মার সঙ্গে জিন আছে। জিন আছে বলি তো যখন বাজাই তখন এমন করে তাকায়, ভয়ে আমার বুক কাঁপে। এই দেখ, হাতের লোম খাড়া হয়ে গেছে। ঢাকায় ফিরে আসার আগের দিন মা আমাকে 100 টাকার একটি নোট দিয়ে বললেন, তুমি যে টাকা পাঠিয়েছিলে সেই টাকা সাথে নিয়ে যাও, ফেরিওয়ালা হবার দরকার নেই। যখন টাকার দরকার হবে লিখবে। আমার চোখে পানি এসে গেল। মা এরকম হয়ে গেলেন কি করে? দুদিন ছিলাম, এর মধ্যে একবার মাত্র তিনি আগের মতো সহজ স্বাভাবিকভাবে কথাবার্তা বললেন, আগের মতো নরম স্বরের মিষ্টি কথা।
তোর বাবার বেহালা শুনে যা। মানুষের মধ্যে যে কি গুণ আছে তা বোঝা বড় শক্ত। এখন বড় আফসোস হয়। কে জানে তার এই আফসোস কিসের জন্যে। বাবার কাছে যখন বিদায় নিতে গেলাম, তিনি যেন কেমন ভঙ্গিতে তাকালেন, যেন আমাকে চিনতে পারছেন না। খানিকক্ষণ পর গম্ভীর হয়ে বললেন, চলে যাবেন যে চাটা খেয়েছেন, চা না খেয়ে যাবেন না যেন। অঞ্জু খিলখিল করে হাসতে হাসতে বলল, বাবা আপনি আপনি করছো কেন, চিনতে পারছো না? বাবা রাগী গলায় বললেন, হাসিস না শুধু শুধু, চিনব না কেন, না চেনার কি আছে? বাবা ঘোর লাগা চোখে তাকালেন। আমার বুকের মধ্যে ধক করে উঠল। সত্যি তাহলে আমাকে চিনতে পারছেন না? অঞ্জু বলল, তুমি মনে হয় ঘাবড়ে গেছো দাদা, মাঝে মাঝে এরকম হয়, কাউকে চিনতে পারেন না, আবার ঠিক হয়ে যায়। ঢাকায় এসে দুটো চিঠি পেলাম। একটি পারুলের চিঠিতে একটা দারুণ মজার খবর আছে। তার যমজ মেয়ে হয়েছে। পারুলের সব কাণ্ড কারখানায় অদ্ভুত। দ্বিতীয় চিঠিটি লিখেছে শেলি, 3 লাইনের চিঠি। পরম শ্রদ্ধেয় স্যার, আমার সালাম জানবেন। মা আপনাকে চিঠি লিখতে বললেন, আপনি তার সঙ্গে দেখা করবেন। আপনি আর আসেন না কেন? বিনিতা, শেলি। এত বড় বাড়ি খাঁ খাঁ করছে, কোথাও কেউ নেই। গেটের পাশে দারোয়ান দাঁড়িয়ে থাকতো, আজ সেও নেই। দরজার সামনে ভারী পর্দা ঝুলছে। পর্দা টেনে ভেতরে ঢুকতে সংকোচ লাগল। কে জানে, হয়তো শেলির মা ভেতরে বসে আছেন। তিনি কখনো আসেন না আমার সামনে। হয়তো বিরক্ত হবেন, হয়তো লজ্জা পাবেন। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম 11টা বাজার ঘণ্টা দিচ্ছে। এদের বসবার ঘরে একটা অদ্ভুত দেয়াল ঘড়ি আছে, বাজনার মতো শব্দে ঘণ্টা বাজে। কাকে চান? আমি চমকে দেখি চশমা পরা একজন মহিলা পর্দা সরিয়ে উঁকি দিচ্ছেন। আমি ইতস্তত করতে লাগলাম। কে জানে ইনি হয়তো শেলির মা। থেমে থেমে বললাম, আমি শেলির মাস্টার। হ্যাঁ, আমি চিনতে পারছি। কি ব্যাপার? আমাকে আসতে বলেছিলেন। কে আসতে বলেছিলেন? শেলির মা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ভদ্রমহিলার ভুরু কুঞ্চিত হল। অবাক হয়ে তাকালেন। আমি খবর দিয়েছিলাম? কেন? আমি কেন খবর দেব? ঘাম বেরিয়ে গেল আমার। পিপাসা বোধ হল। শেলির মা শান্ত স্বরে বললেন, ঘরে এসে বসুন, কেউ নেই আজ। শেলি তার ফুপুর বাসায় গেছে, ফিরতে রাত হবে। আচ্ছা, খবর দিয়েছে কে? আমি ঘামতে ঘামতে বললাম, আমার হয়তো ভুল হয়েছে। আচ্ছা, আমি তাহলে যাই। না না, চা খেয়ে যাবেন, চা দিতে বলছি। কিন্তু খবর দিয়েছে কে আপনাকে? আমি শুকনো গলায় বললাম, শেলি চিঠি দিয়েছিল। ও তাই, আছে চিঠিটা, দেখি একটু। শেলির মা ভুরু কুঁচকে চিঠি পড়লেন, বন্ধ করে খামে ভরলেন, আবার খুলে পড়লেন। মনে হলো তার ঠোঁটের কোনায় একটু যেন হাসির আভাস। চা আসতে দেরি হল না। চায়ের সঙ্গে 2টি সন্দেশ, ঝকঝকে রূপোর গ্লাসে বরফ মেশানো ঠান্ডা পানি। ভদ্রমহিলা খুব কৌতূহলী হয়ে আমার দিকে বারবার তাকাচ্ছেন। একসময় যেন হঠাৎ মনে পড়েছে এই ভঙ্গিতে বললেন, হ্যাঁ, একবার অবশ্য বলেছিলাম শেলিকে তোমার এখানে আসবার কথা লিখতে, তেমন কোনো কারণে নয়। আমি কোনো কথা বলতে পারলাম না। ভদ্রমহিলা বললেন, বয়সে অনেক ছোট তুমি, তুমি করে বলছি বলে আবার রাগ করছো না তো? জি না। তুমি আজ রাত 9টার দিকে একবার আসবে? শেলের বাবা বাসায় থাকবেন তখন। আসতে পারবে? হ্যাঁ, যদি বলেন তো আসব। হ্যাঁ, আসবে তুমি। আমি বরঞ্চ গাড়ি পাঠাবো। গাড়ি পাঠাতে হবে না, আমি আসব। আর শোনো, শেলির চিঠিটা থাকুক আমার কাছে। সমস্ত দিনটা কাটল একটা আতঙ্কের মধ্যে। এ কি কাণ্ড করল শেলি? কেন করল? বোধহয় কিছু না ভেবেই করেছে। সারা দুপুর শুয়ে রইলাম। কিছুই ভালো লাগছে না,
প্রচণ্ড মাথা ধরেছে। এর মধ্যে করিম সাহেব এসে খ্যানখ্যান শুরু করেছেন। তার বক্তব্য, শফিক কোন সাহসে তাকে চায়ের দোকানে যোগ দিতে বলল? চাকুরি নাই বলে রিকশাওয়ালাদের জন্য চা বানাতে হবে? শফিক ভেবেছেটা কি? মান সম্মান বলে তো একটা জিনিস আছে, ইত্যাদি। আমার বিরক্তির সীমা রইল না। করিম সাহেব বকবক করতেই লাগলেন। আমার দাদার বাবা ছিলেন জমিদার, বুঝলেন? 3টা হাতি ছিল আমাদের। জুতা হাতে নিয়ে আমাদের বাড়ির সামনে কেউ হাঁটতে পারত না, জুতা বগলে নিতে হতো। আমার বসত বাড়ির ইট বিক্রি করলেও 1,00,000-2 লাখ টাকা আয় হয়, বুঝলেন? শফিক আসলো সন্ধ্যাবেলা। অতি ব্যস্ত সে। এসে এক ধমক লাগাল। সন্ধ্যাবেলা শুয়েছিস? কাপড় পর, নীলগঞ্জ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখিয়ে আনি। আরেকদিন দেখব। আজ কাজ আছে এক জায়গায়, 9টার সময় যেতে হবে। আরে 9টা বাজতে দেরি আছে, ওর দেখি। করিম সাহেব, আপনিও চলুন, সবাই মিলে রেস্টুরেন্টটা দাঁড় করিয়ে দিই। করিম সাহেব মুখ লম্বা করে ঘর ছেড়ে চলে গেলেন। শফিক হাসি মুখে বলল, ঘর ভাড়া নিয়ে নিয়েছি। সাইনবোর্ড আজকে সকালে টাঙিয়ে দিয়ে আসলাম। জিনিসপত্র কেনাকাটি বাকি আছে, লালুকে সাথে নিয়ে সেসব কিনব। এক্সপার্ট আদমি সে। শফিকের উৎসাহের সীমা নেই। আমি শুনছি কি শুনছি না সেদিকেও খেয়াল নেই। নিজের মনেই কথা বলে যাচ্ছে। ঘরের মধ্যে পার্টিশন দিয়ে থাকার জায়গা করেছি। দিব্যি পড়াশোনা করতে পারবি তুই। ইলেকট্রিসিটি আছে, অসুবিধার কিছু নেই। তুই আর করিম সাহেব, তোরা দুজনে কাল পরশুর মধ্যে চলে আয়। করিম সাহেব? হ্যাঁ, ও আর যাবে কোথায়? 50 বছর বয়সে কি আর নতুন করে চাকরি করা যায়? 2-1 দিন গাঁইগুই করবে, তারপর দেখবি ঠিকই লেগে পড়েছে। ঘরের সামনে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। নড়বড়ে একটা ঘর কোনো মতে দাঁড়িয়ে আছে। এই তোর ঘর? শফিক বিরক্ত হয়ে বলল, তুই কি ভেবেছিলি একটা 7 মহলা রাজপ্রাসাদ? কে আসবে তোর এখানে চা খেতে? আসবে না কেন সেটা শুনি আগে। একটা ছেলে এসে ঘরের তালা খুলে দিল। শফিক হৃষ্টচিত্তে বলল, এর নাম কাল্লু, দারুণ কাজের ছেলে। কিরে বেটা, আজিস কেমন? বালা আছি স্যার। আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম সব। সারি সারি বেঞ্চি পাতা, ফাঁকে ফাঁকে আবার টুল, কাঠের চেয়ার, মেঝেতে ইঁদুর কিংবা সাপের গর্ত। দরমার বেড়ায় এক চিলতে জায়গা আবার আলাদা করা, তার মধ্যে গাদাগাদি করে রাখা 2টি জরাজীর্ণ চৌকি। শফিক বলল, কিরে, পছন্দ হয়েছে? আমি ক্ষীণস্বরে বললাম, ভালোই তো। বুঝতে পারছি তোর পছন্দ হয়নি, দেখবি সব হবে। আমি না খেয়ে দিন কাটিয়েছি, রাস্তায় রাস্তায় সূঁচ পর্যন্ত বিক্রি করেছি আমি। কি ভেবেছিস ছেড়ে দেব? আয় চা খাই। কোথায় চা খাবি? পাশেই চায়ের দোকান আছে একটা। চায়ের দোকানের মালিক শফিককে দেখে গম্ভীর হয়ে গেল। শফিক হাসি মুখে বলল, ভালো আছেন নাকি রহমান সাহেব? ভালো আর থাকুম কেমনে কন? আমার দোকানের পিছে দোকান দিছেন, ভালো থাকুন যায়। এ তো ভালোই ভাই, কম্পিটিশন হবে, যেটা ভালো সেটা টিকে থাকবে। শফিক ঘর কাঁপিয়ে হাসতে লাগল। হাসি থামিয়ে বলল, রহমান সাহেব, সব BA পাশ করা ছেলেরা কাজ করবে আমার দোকানে। এই দেখেন একজন BA পাশ। রহমান সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন আমার দিকে। শফিক গম্ভীর হয়ে বলল, আর আমাদের ম্যানেজারকে জানেন নাকি? নিশানাথ জ্যোতিষার্ণব, জ্যোতিষ সাগর, বুঝেন কাণ্ড, ইয়া দাড়ি ইয়া গোফ। রহমান সাহেব নিষ্প্রিয় সুরে বললেন, ভদ্রলোক আপনারা সাবধানে থাকবেন, পাড়াটা গুন্ডা বদমাইশের পাড়া। আমি থাকতে পারি না, আপনারা তো নতুন মানুষ। শফিক হেসেই উড়িয়ে দিল, গুন্ডা বদমাইশ কি করবে আমাদের? আমাদের ম্যানেজার সাক্ষাৎ দুর্বাসা মুনি, কাঁচা গিলে ফেলবে। কাঁচা গিললে তো ভালোই। আপনারা চা খাইবেন? এই চা দে দেখি। রহমান সাহেব গম্ভীর হয়ে বিড়ি ধরালেন। শফিক ফিসফিস করে বলল, ব্যাটা তখন থেকেই ভয় দেখাচ্ছে শুধু। একবার মিনগুন্ডাকে নিয়ে আসব,
মিনগুন্ডাকে দেখলে রহমান সাহেবের দিল ঠান্ডা হয়ে যাবে, দেখিস। মিনুটাকে? আছে আছে, আমার কাছেও জিনিসপত্র আছে। মিনগুন্ডা আমার ছাত্র ছিল। পান্থনিবাসে ফিরলাম রাত 8টার দিকে। বাড়ির সামনের জায়গাটা অন্ধকার। সেই অন্ধকারে ঘাপটি মেরে কে যেন বসে আছে। শফিক কড়া গলায় বলল, কে কে ওখানে? কোনো সাড়া শব্দ নেই। আর একটু এগিয়ে যেতেই বুকের মধ্যে কি ধরনের যেন অনুভূতি হল। দুজনই থমকে দাঁড়িয়ে একসঙ্গে চেঁচালাম, কে কে? আমি নিশানাথ। আমরা অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। জগতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। শফিক প্রথম বলল, ভাবলে সিন গলা, এইখানে কি মনে করে নিশানাথবাবু? কিছু ফেলে গিয়েছিলেন নাকি? নিশানাথবাবু শান্ত গলায় বললেন, তুমি ভালো শফিক? আমি কেমন আছি তা দিয়ে আপনার কোনো দরকার আছে নিশানাথবাবু? আমি দৌড়ে গিয়ে নিশানাথবাবুর হাত ধরে ফেললাম। গাঢ়স্বরে বললাম, আসেন, ঘরে আসেন। প্রায় 2 মাস পর দেখছি জ্যোতিষার্ণবকে। গেরুয়া পাঞ্জাবি ছাড়া সবকিছু আগের মতোই আছে। পাঞ্জাবির বদলে সাদা রঙের একটা শার্ট। বেশ খানিকটা রোগা লাগছে। চোখ দুটি যেন অস্বাভাবিক উজ্জ্বল। নাকি আমার দেখার ভুল? শফিক এমন একটা ভাব করতে লাগল যেন জ্যোতিষার্ণবের ফিরে আসাটা তেমন কোনো ব্যাপার নয়। সাধুজি যেন চা খেতে গিয়েছিলেন, চা খেয়ে ফিরে এসেছেন। সে গুনগুন করে কি একটা গানের কলি ভাঁজল। তারপর গভীর মনোযোগের সঙ্গে হিসেবপত্রের খাতা বের করে কি যেন দেখতে লাগল। এমন সব ছেলে মানুষই কাণ্ড শেষ পর্যন্ত আমার অসহ্য বোধ হল। চেঁচিয়ে বললাম, বন্ধ কর তো খাতাটা। শফিক খাতা বন্ধ করে গম্ভীর স্বরে বলল, নিশানাথ জ্যোতিষার্ণব, আপনাকে আমাদের ম্যানেজার করা হয়েছে। কিসের ম্যানেজার? চায়ের দোকান দিয়েছি আমরা। জ্যোতিষার্ণবের ঠোঁটের কোনায় হাসি খেলে গেল। হালকা গলায় বললেন, সত্যি সত্যি শেষ পর্যন্ত রেস্টুরেন্ট দিয়েছ? হ্যাঁ, ঘর ভাড়া হয়ে গেছে। ঘর ভাড়া হয়ে গেছে? জ্যোতিষার্ণব হাসি মুখে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। শফিক মৃদুস্বরে বলল, নৈশব্দের পরী উড়ে গেছে, তাই না নিশানাথবাবু? হঠাৎ সবাই চুপ করলে পরী উড়ে যায়, তাই না? জ্যোতিষার্ণব মৃদুস্বরে বললেন, তোমার অসুখটা সেরেছে শফিক? হ্যাঁ, সেরেছে। জ্বর আসে না? আর কোনোদিন আসবে না। আমি বললাম, আপনি কোথায় ছিলেন এতদিন? জায়গায় জায়গায় ঘুরে বেড়ালাম। খেতেন কি? আশ্চর্যের কথা কি জানো, খাওয়া জুটে গেছে। না খেয়ে থাকিনি কখনো। পান্থনিবাসে বরং আমার কষ্ট হয়েছে বেশি। শফিক দৃঢ়স্বরে বলল, আর কষ্ট হবে না, আর কখনো না খেয়ে থাকতে হবে না। দেখবেন দিনকাল পাল্টে ফেলব। নিশানাথবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, যেন শফিকের কথাটা ঠিক নয়, শফিক ভুল বলছে। আমি বললাম, আমাদের কিছু না বলে চলে গেলেন কেন? খুব মায়ায় জড়িয়ে পড়েছিলাম তো, মায়া কাটানোর জন্য এটা করেছি। শফিক কড়া গলায় বলল, মায়া কেটেছে? নিশানাথবাবু থেমে থেমে বললেন, মায়া কাটছে শফিক। তাহলে ফিরে এলেন কেন? জ্যোতিষার্ণব তার জবাব না দিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলেন, যেন খুব একটা ছেলে মানুষই প্রশ্ন তাকে করা হয়েছে। কিন্তু 9টা বেজে যাচ্ছে, আমি আর থাকতে পারি না। আমি উঠে দাঁড়ালাম। 1 ঘন্টার মধ্যে আমি আসব, খুব জরুরি একটা কাজ আছে, না গেলেই নয়। জ্যোতিষার্ণব আমার দিকে তাকিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলেন। আমার জন্য অপেক্ষা করছিলেন ওরা। শেলির বাবা বললেন, তোমার দেরি দেখে ভাবলাম হয়তো আসবে না, গাড়ি পাঠাবো কিনা তাই ভাবছিলাম। শেলির মা কোনার দিকে একটা সোফায় বসেছিলেন। তিনি গলা উঁচিয়ে ডাকলেন, শেলি, শেলি।
শেলি এসে দাঁড়াল পর্দার ওপাশে। হয়তো সে এখানে আসতে লজ্জা পাচ্ছে। সে প্রায় অস্পষ্ট স্বরে বলল, কি জন্যে ডাকছ মা? ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে কেন? বলো না কি জন্য ডাকছ। তোমার স্যারকে চা দাও। শেলির বাবা বিরক্ত হয়ে বললেন, দুপুর রাতে চা কেন? টেবিলে খাবার দিতে বলো। তুমি নিশ্চয় খেয়ে আসনি, আর খেয়ে এসে থাকলেও বসো। খাবার টেবিলে অনেক কথা বললেন ভদ্রলোক। কত কষ্ট করে পড়াশোনা করেছেন, মানুষের বাড়িতে আশ্রিত হিসেবে থাকতেন, সেসব কথা বলছেন গর্ব এবং অহংকারের সঙ্গে। একজন সফল মানুষের মুখে তার দুর্ভাগ্যের দিনের কথা শুনতে ভালোই লাগে। শেলির মা একবার শুধু বললেন, এসব কথা ছাড়া তোমার অন্য গল্প নেই? ভদ্রলোক হা হা করে হাসতে লাগলেন, যেন মজার একটি কথা বলা হয়েছে। শেলি একটি কথাও বলল না, একবার ফিরেও তাকাল না আমার দিকে। একটি গাঢ় নীল রঙের শাড়িতে তাকে জলপরীর মতো লাগছিল। শাড়িতে কখনো দেখিনি তাকে, এ যেন অন্য একটি মেয়ে। শেলির মা খেতে খেতেই জিজ্ঞাসা করছিলেন, ক ভাই বোন আমরা, কি তাদের নাম, কি করছে। পান্থনিবাসে থেকে পড়াশোনা করতে নিশ্চয়ই খুব কষ্ট হয়, পড়াশোনা শেষে কি করব। খাওয়া শেষ হতেই আমি ভয়ে ভয়ে বললাম, আমি কি এখন যাব? ভদ্রলোক আবার হাহা করে হেসে উঠলেন। যেন এই কথাটি অত্যন্ত মজার। বহু কষ্টে হাসি থামিয়ে বললেন, নিশ্চয়ই যাবে, তবে তুমি একটা কাজ করো, আমার এখানে অনেকগুলো ঘর খালি আছে, তুমি আমার এখানে এসে থাকো। শেলির মা সঙ্গে সঙ্গে বললেন, আমিও তাই ভাবছিলাম, তুমি চলে এসো, এখানে পড়াশোনার খুব সুবিধেই হবে। আর তাছাড়া শেলি বেচারি খুব একলা হয়ে পড়েছে, তুমি থাকলে ওর একজন সঙ্গী হয়। বলতে বলতে তিনি মুখ টিপে হাসলেন। শেলির দিকে ফিরে বললেন, ড্রাইভারকে গাড়ি বের করতে বলতো মা, তোমার স্যারকে পৌঁছে দিয়ে আসুক, রাত হয়ে গেছে। শেলি আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো। কিছু একটা বলা উচিত তাকে, কিন্তু কোনো কথাই বলতে পারলাম না। গাড়িতে ওঠার সময় শেলি শান্তস্বরে বলল, আপনাকে কিন্তু আসতেই হবে। ঘরে ফিরে দেখি শফিক শুয়ে আছে। তার চোখ ঈষৎ রক্তাভ, বোধহয় আবার জ্বর আসছে। শফিক ক্লান্ত স্বরে বলল, নিশানাথ চলে গেছে, বিদায় নিতে এসেছিল আমাদের কাছে। কোথায় গেছে? প্রথমে বারহাট্টা, সেখান থেকে যাবেন মেঘালয়ে, তার কোন জ্ঞাতি খুঁড়ো থাকেন তার কাছে, ওইখানেই থাকবে। আমার অবাক হওয়ার ক্ষমতা নেই। অনেকক্ষণ কোনো কথাই বলতে পারলাম না। শফিক বলল, কি জন্যে থাকবে সে? 3 পুরুষের কুলধর্ম কেউ ছাড়তে পারে? আর ফিরে আসবে না? না। শফিক হঠাৎ বিছানায় উঠে উত্তেজিত স্বরে বলল, নিশানাথ না থাকুক, তুই তো আছিস, দুজনে মিলে দেখ না কি কাণ্ড করি। আমি চুপ করে রইলাম। শফিক শুয়ে পড়ল। গায়ে হাত দিয়ে দেখি বেশ জ্বর। শফিক আচ্ছন্নের মতো বলল, জ্যোতিষার্ণব কিন্তু সত্যি ভালো হাত দেখে। আজ আমি অবাক হয়েছি, খুব অবাক হয়েছি তার ক্ষমতা দেখে। আমি কৌতূহলী হয়ে বললাম, কি বলেছে জ্যোতিষার্ণব? শফিক সে কথার জবাব দিল না। আমি অবাক হয়ে দেখি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অশ্রু গোপন করবার জন্যে সে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিয়ে মৃদুস্বরে বলল, শুধু জ্যোতিষার্ণব কেন, তুই নিজেও যদি আমাকে ছেড়ে চলে যাস, আমার তাতে কিছুই যাবে আসবে না, আমি ঠিক উঠে দাঁড়াব। সেই রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, যেন আদিগন্ত বিস্তৃত একটি সবুজ মাঠ, মাঠের ঠিক মাঝখানে শফিক দাঁড়িয়ে আছে একা একা। তার গায়ে মুকুট নাটকের মধ্যম রাজকুমারের পোশাক। আকাশ ভরা জ্যোৎস্না, জ্যোৎস্না ভেজা সেই রাতে সবুজ মাঠের মাঝখান থেকে শফিক যেন হঠাৎ ভয় পেয়ে ছুটতে শুরু করল। ঘুম ভেঙে গেল আমার। বাইরে এসে দেখি ফকফকা জ্যোৎস্না হয়েছে, বারান্দার মেঝেতে অপূর্ব সব নকশা,
পায়ে পায়ে এগিয়ে উঁকি দিলাম শফিকের ঘরে। শফিক অন্ধকারে বসে চা খাচ্ছে একা একা। আমাকে দেখে সে হাসি মুখে ডাকল, চা খাবি রঞ্জু? আয় না, জ্বরটা সেরে গেছে। আমার বেশ লাগছে এখন। অকারণেই আমার চোখে জল আসল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অন্যদিন। আজ তৃতীয় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।